5 বছর পর বিদেশ থেকে ফিরে আসা এক স্বামী আর স্টেশনের ভিড়ের মাঝে ভিক্ষা করতে দেখা গেল তার নিজের স্ত্রীকে। সেই মুহূর্তে যে সত্যিটা সামনে এলো তা শুধু একজন মানুষের নয়, পুরো মানবতার হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গের নদী আর এক ছোট্ট গ্রাম ছিল কৃষ্ণপুর। চারপাশে কাঁচা রাস্তা, সবুজ ধানক্ষেত আর মানুষের সরল জীবনযাপন। সেই গ্রামের এক কোনায় থাকত একটা সাধারণ পরিবার। বৃদ্ধ বাবা হরিদাস মণ্ডল, মা বাসন্তী দেবী, বড় ছেলে সমীর আর ছোট ছেলে অমিত। আর কিছুদিন পর সেই পরিবারে পা রাখে সমীরের স্ত্রী লাবণ্য। প্রথম দিকে সবকিছু যেন স্বপ্নের মতোই ছিল। ছোট ঘর হলেও হাসি খুশিতে ভরা ছিল তাদের সংসার। কিন্তু সময়ের সাথে সাথে সেই হাসির আড়ালে জমতে থাকে অন্ধকার। লাবণ্য ধীরে ধীরে নিজের আসল রূপ দেখাতে শুরু করে। সে চায় বাড়ির সব সিদ্ধান্ত তার হাতে থাকুক, তার কথা ছাড়া যেন কিছুই না হয়। সমীর তো আগেই তার কথাই চলত, কিন্তু কিছুদিনের মধ্যেই সে অমিতকেও নিজের প্রভাবের মধ্যে নিয়ে নেয়। মিষ্টি কথা আর কৃত্রিম ভালোবাসা দিয়ে সে অমিতের মন পুরোপুরি জয় করে নেয়। ফলে অমিত নিজের বাবা মায়ের চেয়ে লাবণ্যের কথাই বেশি গুরুত্ব দিতে শুরু করে। বৃদ্ধ মা বাবা সব বুঝেও চুপ করে থাকত, কারণ তারা ভয় পেত যদি প্রতিবাদ করলে সংসার ভেঙে যায়। এরপর সময় আসে অমিতের বিয়ের। অনেক ভেবেচিন্তে হরিদাস মণ্ডল তার ছোট ছেলের জন্য একটি মেয়ে ঠিক করেন। তার নাম ছিল পূজা। খুব সাধারণ, শান্ত আর ভদ্র মেয়ে। বাবাহীন পরিবারে বড় হওয়া পূজা স্বপ্ন দেখেছিল সে বিয়ের পর একটা নিজের ঘর পাবে, যেখানে ভালোবাসা আর সম্মান থাকবে। খুব সাদামাটাভাবে তাদের বিয়ে হয়। পূজা যখন নতুন বউ হয়ে সেই বাড়িতে আসে, তার চোখে ছিল হাজারো স্বপ্ন। কিন্তু কয়েকদিন যেতেই সে বুঝতে পারে এই সংসার তার ভাবনার মতো নয়। তার স্বামী অমিত তার থেকে দূরে থাকে, ঠিকমতো কথা পর্যন্ত বলে না। আর অন্যদিকে সে দেখে অমিত বেশিরভাগ সময় কাটায় নিজের ভাবি লাবণ্যের সাথে। তাদের অস্বাভাবিক ঘনিষ্ঠতা দেখে পূজার মনে প্রশ্ন জাগতে থাকে, কিন্তু সে প্রথমে কিছু বলে না। সে ভাবে সময় গেলে সব ঠিক হয়ে যাবে। একদিন সাহস করে পূজা অমিতকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমি কি তোমার জীবনে কোনো জায়গাই পাইনি? কিন্তু অমিত রেগে গিয়ে বলে, যা চলছে তা চলতে দাও, বেশি কথা বলো না, না হলে ভালো হবে না। সেই কথায় পূজার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু তবুও সে সংসার বাঁচানোর চেষ্টা করে, বারবার বোঝানোর চেষ্টা করে। কিন্তু অমিত পুরোপুরি লাবণ্যের প্রভাবে ছিল। লাবণ্য ইচ্ছে করেই দুজনের মাঝে দেওয়াল তৈরি করে রেখেছিল। কখনো অমিতকে ব্যস্ত রাখত, কখনো পূজাকে অপমান করত। ধীরে ধীরে পূজা ভিতরে ভিতরে ভেঙে পড়তে থাকে। একসময় সে সিদ্ধান্ত নেয় কিছুদিনের জন্য দূরে চলে যাওয়াই ভালো। হয়তো তার অভাব বুঝলে অমিত বদলাবে। পরদিনই সে নিজের মামাতো ভাইকে ডেকে বাড়ি চলে যায়। যাওয়ার সময় একবার পিছনে তাকিয়ে আশা করেছিল অমিত তাকে থামাবে, কিন্তু অমিত একবারও তাকায়নি। সেই মুহূর্তেই পূজার হৃদয় পুরোপুরি ভেঙে যায়। আর এই ঘটনাতেই লাবণ্যের মুখে ফুটে ওঠে অদ্ভুত এক হাসি, কারণ সে ঠিক সেটাই চেয়েছিল। সেই দিন সন্ধ্যায় লাবণ্য অমিতকে বলে, এখন তো তোমার স্ত্রী নেই, এবার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। তুমি বিদেশে চলে যাও, অনেক টাকা উপার্জন করবে, এখানে সব আমি আর সমীর সামলে নেব। প্রথমে অমিত একটু দ্বিধা করলেও লাবণ্যের কথার জালে আটকে গিয়ে সে রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই বিদেশ যাওয়ার প্রস্তুতি শুরু হয়। মা বাবা ভাবে ছেলে উন্নতি করতে যাচ্ছে, তাই তারা বাধা দেয় না। কিন্তু তারা জানতো না এই সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। অমিত বিদেশে চলে যাওয়ার পরই শুরু হয় আসল খেলা। বাড়ির সব কিছু এখন লাবণ্য আর সমীরের হাতে। বৃদ্ধ মা বাবা কিছুই বুঝতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে তাদের সর্বনাশের পরিকল্পনা তৈরি হচ্ছিল। এক রাতে লাবণ্য সমীরকে বলে, এখনই সুযোগ, সব সম্পত্তি আমাদের নামে করে নাও। প্রথমে সমীর ভয় পেলেও ধীরে ধীরে লোভ তাকে গ্রাস করে। পরদিনই সে কাগজপত্র তৈরি করে বাবা মাকে বলে, পেনশনের কাজ আছে, সই করতে হবে। অশিক্ষিত বাবা মা ছেলের কথায় বিশ্বাস করে আঙুলের ছাপ দিয়ে দেয়। তারা জানতো না নিজেদের সব সম্পত্তি নিজের ছেলের নামেই তুলে দিচ্ছে। কিছুদিন পরই তাদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর দিন। এক সকালে উঠে তারা দেখে তাদের জিনিসপত্র দরজার বাইরে রাখা। তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি হচ্ছে? তখন সমীর ঠান্ডা গলায় বলে, এখন এই বাড়ি আমাদের, আপনারা অন্য কোথাও গিয়ে থাকুন। মা কান্না করে বলে, আমরা কোথায় যাব? কিন্তু এইবার ছেলে আর পুত্রবধূর হৃদয় পাথর হয়ে গেছে। লাবণ্য সোজা বলে দেয়, যেখানে খুশি যান, আমাদের কিছু যায় আসে না। সেই দিনই বৃদ্ধ মা বাবাকে নিজের ঘর থেকে বের করে দেওয়া হয়। এরপর শুরু হয় তাদের রাস্তায় রাস্তায় ঘোরা। কেউ কয়েকদিন আশ্রয় দেয়, কেউ দরজা বন্ধ করে দেয়। শেষে কোনো উপায় না পেয়ে তারা গিয়ে বসে স্টেশনে। সেখানেই শুরু হয় তাদের নতুন জীবন, ভিক্ষা করে বেঁচে থাকা। কখনো খাবার জোটে, কখনো না। বৃষ্টি রোদে কষ্ট করে দিন কাটাতে থাকে তারা। আর এদিকে পূজা যখন বাড়িতে ছিল, কিছুদিনের মধ্যেই তার মা মারা যায়। পুরোপুরি একা হয়ে গিয়ে সে সিদ্ধান্ত নেয় সে আবার শ্বশুর বাড়িতে ফিরবে। কিন্তু সেখানে গিয়ে দেখে বাড়িতে তালা,
প্রতিবেশীদের কাছ থেকে শুনে তার পা কেঁপে ওঠে। সব কিছু বিক্রি হয়ে গেছে, আর তার শ্বশুর শাশুড়ি এখন স্টেশনে ভিক্ষা করে। এই কথা শুনেই পূজা আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় স্টেশনে। সেখানে ভিড়ের মাঝে অনেক খোঁজার পর যখন সে দেখে এক কোনায় বসে থাকা দুটো ক্লান্ত ভাঙা মানুষ হাত পেতে ভিক্ষা চাইছে, তখন তার বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। স্টেশনের সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে পূজা কিছুক্ষণ যেন নিঃশ্বাসই নিতে পারছিল না। চারদিকে মানুষের শব্দ, ট্রেনের হুইসেল, ঠেলাঠেলি সব কিছু মিলিয়ে এক বিশৃঙ্খলার মাঝেও তার চোখ শুধু খুঁজছিল সেই দুটো পরিচিত মুখ। অবশেষে যখন সে এক কোনায় বসে থাকা দুটো ক্লান্ত, শুকনো, মলিন মানুষকে দেখতে পেল, তার বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে ফেলল। এ কি সেই মানুষ যারা একদিন তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিল? এ কি সেই মা বাবা যাদের ঘরে সে একদিন স্বপ্ন নিয়ে পা রেখেছিল? পূজার নিজেকে সামলাতে পারল না, দৌড়ে গিয়ে তাদের সামনে বসে পড়ল, কাঁপা গলায় বলল, মা, বাবু, আমি পূজা। প্রথমে তারা যেন চিনতেই পারল না, চোখে দৃষ্টি ঝাপসা, মুখে ক্লান্তি, কিন্তু পরের মুহূর্তেই যখন তারা ভালো করে তাকালো তখন যেন সময় থমকে গেল। বাসন্তী দেবীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। হরিদাস মণ্ডল কাঁপা হাতে পূজার মুখ ছুঁয়ে বললেন, মা, তুই ফিরে এসেছিস? সেই মুহূর্তে তিনজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সেই কান্নায় ছিল বেদনা, ভালোবাসা আর অসহায়তার এক গভীর গল্প। কিছুক্ষণ পর যখন কান্না থামল, পূজা ধীরে ধীরে সব জানতে চাইল। কাঁপা কাঁপা গলায় হরিদাস মণ্ডল পুরো ঘটনাটা বললেন, কিভাবে সমীর আর লাবণ্য তাদের ঠকিয়ে সব সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে, কিভাবে এক সকালে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। প্রতিটি কথা যেন পূজার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধছিল। সে ভাবতেই পারছিল না মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, নিজের বাবা মাকে রাস্তায় ফেলে দিতে পারে। পূজা চোখ মুছে শক্ত গলায় বলল, এবার থেকে আপনারা একা না, আমি আছি, আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নেয় সে আর ফিরবে না, সে এই দুই বৃদ্ধ মানুষকে একা ছাড়বে না। সেই দিন থেকেই শুরু হয় পূজার নতুন জীবন। সেই স্টেশনের সেই কোণাটাই হয়ে ওঠে তার সংসার। দিনের বেলা পূজা স্টেশনের বাইরে ছোটোখাটো জিনিস বিক্রি করত, কখনো ফুল, কখনো চা, কখনো আবার কিছু না পেলে হাত পাতত মানুষের সামনে। কিন্তু যত কষ্টই হোক সে কখনো তার শ্বশুর শাশুড়িকে না খাইয়ে রাখেনি, নিজের ভাগের খাবারটুকুও তাদের হাতে তুলে দিয়েছে। রাত হলে তিনজন একসাথে সেই প্ল্যাটফর্মের কোণায় শুয়ে পড়ত, কখনো ঠান্ডায় কাঁপত, কখনো বৃষ্টিতে ভিজত, কিন্তু তবুও তাদের মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল, কারণ তারা একসাথে ছিল। দিন গড়াতে লাগলো, মাস কেটে গেল। এই কষ্টের মাঝেও পূজা কখনো আশা ছাড়েনি। সে বিশ্বাস করত একদিন সব ঠিক হবে। অন্যদিকে বিদেশে থাকা অমিত কিছুই জানত না। সে দিন রাত পরিশ্রম করে টাকা জমাচ্ছিল, ভাবছিল একদিন ফিরে এসে নতুন করে সব শুরু করবে। মাঝে মাঝে সে বড় ভাই সমীরকে ফোন করত, কিন্তু ফোন বন্ধ পেত। সে ভেবেই নিত হয়তো কাজের ব্যস্ততা। এইভাবেই কেটে যায় দীর্ঘ 2 বছর। অবশেষে সেই দিনটা আসে, অমিত দেশে ফিরছে। তার মনে হাজারো স্বপ্ন, মা বাবাকে জড়িয়ে ধরবে, পূজাকে ফিরিয়ে আনবে, নতুন করে সংসার গড়বে, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। বাড়ির সামনে এসে যখন সে দাঁড়ায় তখন তার পা যেন মাটিতে গেঁথে যায়। দরজায় তালা ঝুলছে, চারপাশে নীরবতা। সে দৌড়ে প্রতিবেশীদের কাছে যায়, কি হয়েছে, আমার বাড়ি বন্ধ কেন? তখন এক বৃদ্ধ প্রতিবেশী দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই কিছুই জানিস না অমিত, তোর ভাই আর তার বউ সব বিক্রি করে দিয়েছে, তোর মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে অমিতের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে, তার গলা শুকিয়ে যায়। সে কাঁপা গলায় জিজ্ঞেস করে, তাহলে মা বাবা এখন কোথায়? উত্তর আসে, রেল স্টেশনে ভিক্ষা করে বেঁচে আছে। এই কথা শুনে অমিতের পা কাঁপতে শুরু করে। বুকের ভেতর অপরাধবোধ, ভয় আর কষ্ট একসাথে ঝড় তুলতে থাকে। সে ধীরে ধীরে স্টেশনের দিকে হাঁটতে শুরু করে। প্রতিটি পদক্ষেপ যেন তার জন্য এক একটা শাস্তি। সে নিজেকে দোষ দিতে থাকে, আমি কেন বুঝতে পারলাম না, কেন তাদের একা রেখে গেলাম। স্টেশনে পৌঁছে সে চারদিকে তাকাতে থাকে। মানুষের ভিড়ের মাঝে সে খুঁজতে থাকে তার মা বাবাকে। হঠাৎ তার চোখ পড়ে এক কোণায়, দুটি বৃদ্ধ মানুষ হাত পেতে বসে আছে। অমিতের বুকটা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যায়। সামনে দাঁড়াতেই তারও অভ্যাসবশত হাত বাড়িয়ে বলে, বাবা, কিছু খেতে দাও, অনেক দিন কিছু খাইনি। এই কথাটা শুনেই অমিত আর নিজেকে সামলাতে পারে না। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ে। সে কাঁপা হাতে তাদের হাত ধরে বলে, বাবা, আমি অমিত, তোমাদের ছেলে। মুহূর্তের মধ্যে যেন সব কিছু থেমে যায়। হরিদাস মণ্ডল আর বাসন্তী দেবী অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে। তারপর যখন সত্যিটা বুঝতে পারে তখন তারা চিৎকার করে কেঁদে ওঠে। তিনজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেই কান্নায় ছিল বছরের জমে থাকা কষ্ট, অভিমান আর ভালোবাসা। ঠিক সেই সময় পিছন থেকে একটি কণ্ঠ ভেসে আসে। অমিত সে ঘুরে তাকায়, দেখে পূজা দাঁড়িয়ে আছে, হাতে কিছু জিনিস, হয়তো বিক্রি করে ফিরছে। তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা।
পূজা দৌড়ে এসে অমিতের সামনে দাঁড়ায় আর হঠাৎ করে তার পায়ের কাছে বসে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। অমিত তাড়াতাড়ি তাকে তুলে ধরে, বুকের সাথে জড়িয়ে ধরে বলে, না পূজা, ভুলটা আমার ছিল, তুমি ঠিকই করেছিলে, আমি বুঝতে পারিনি তোমাকে। সেই মুহূর্তে 4 জন মানুষ, একটা ভাঙা পরিবার, স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে আবার এক হয়ে যায়। সেই দিনের পর অমিত সিদ্ধান্ত নেয় আর কিছু হোক সে তার পরিবারকে আর কষ্টে রাখবে না। সে সেই দিনই স্টেশনের কাছেই একটা ছোট্ট ঘর ভাড়া নেয়, বিদেশ থেকে আনা টাকা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনে। শুরু হয় তাদের নতুন জীবন। অমিত পরদিন থেকেই কাজ খুঁজতে বেরোয়। অবশেষে বাজারে মাল টানার কাজ পায়। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে। আর পূজা তার পাশে দাঁড়িয়ে বলে, আমি আছি তোমার সাথে, আমরা একসাথে সব ঠিক করে নেব। ধীরে ধীরে তাদের জীবনে আলো ফিরতে শুরু করে। স্টেশনের সেই অন্ধকার দিন পেরিয়ে অমিত আর পূজার জীবনে ধীরে ধীরে আলো ফিরতে শুরু করলো। ছোট্ট ভাড়া ঘর, অল্প আয়, কিন্তু ভালোবাসা আর সম্মানের অভাব ছিল না। প্রতিদিন ভোরে অমিত বাজারে চলে যেত, ভারী বোঝা টানত, ঘাম ঝরাতো, আর পূজা সকালে উঠে রান্না করে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখত। তারপর নিজেও বাজারে গিয়ে ছোটোখাটো জিনিস বিক্রি করত। দিনগুলো কষ্টের ছিল, কিন্তু সেই কষ্টে ছিল শান্তি, কারণ তারা একসাথে ছিল। আর এই একসাথে থাকাটাই তাদের শক্তি হয়ে উঠেছিল। কিছুদিন পর একদিন পূজা অমিতকে বলল, শোনো, আমরা যদি একটা ছোট সবজির দোকান দিই, আমি বসবো, তুমি বাজার থেকে মাল এনে দিবে। ধীরে ধীরে হয়তো একটু ভালোভাবে চলতে পারবো। অমিত কিছুক্ষণ চুপ করে থেকে হাসলো, কারণ সে বুঝতে পারল এই মেয়েটাই তার জীবনের আসল শক্তি। সে রাজি হয়ে গেল। নিজের জমানো সামান্য টাকা আর একটু ধার করে তারা বাজারের এক কোনায় একটা ছোট্ট সবজির দোকান দিল। প্রথম দিন খুব বেশি বিক্রি হয়নি, কিন্তু পূজা হাল ছাড়েনি। সে হাসি মুখে গ্রাহকদের সাথে কথা বলতো, ভালো জিনিস দিত। ধীরে ধীরে লোকজন তার দোকানে আসতে শুরু করলো। মাস পেরিয়ে গেল, দোকানটা এখন একটু ভালোই চলতে লাগলো। অমিত আর শুধু শ্রমিক নয়, সে নিজেই বাজার থেকে পাইকারি মাল কিনে আনতো। তাদের আয় বাড়তে লাগলো। হরিদাস মণ্ডল আর বাসন্তী দেবী এখন আগের মতো অসহায় না। তারা দোকানের পাশে বসে থাকতো, মাঝে মাঝে সাহায্য করত, আর সবচেয়ে বড় কথা, তারা আবার সম্মান নিয়ে বাঁচতে শিখেছিল। একদিন অমিত বড় একটা সিদ্ধান্ত নিল, সে বাজারে নিজের একটা পাইকারি গুদাম খুলবে। সবাই অবাক হয়েছিল। একসময় যে ছেলে স্টেশনে ভিক্ষা করত, সে আজ নিজের ব্যবসা শুরু করছে। কিন্তু অমিত থামেনি। সে দিন রাত পরিশ্রম করে। পূজা তার পাশে থেকে তাকে সাহস দেয়। কয়েক মাসের মধ্যেই তাদের ব্যবসা দাঁড়িয়ে যায়। এখন তারা শুধু নিজেদের জন্য নয়, অন্য কয়েকজনকেও কাজ দেয়। একটা ভাঙা পরিবার এখন অন্যদের জন্য আশার আলো হয়ে উঠছিল। অন্যদিকে সমীর আর লাবণ্যের জীবনও ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। শুরুতে তারা লাবণ্যের বাবার বাড়িতে খুব ভালোই ছিল, টাকা ছিল, সম্মান ছিল, কিন্তু সেই টাকা তো চিরদিন থাকে না। ধীরে ধীরে তাদের আনা সব টাকা শেষ হয়ে যেতে লাগলো। আর টাকা শেষ হওয়ার সাথে সাথে বদলে গেল মানুষের ব্যবহার। যাদের কাছে তারা একসময় সম্মানের ছিল, তারা এখন বিরক্ত হয়ে উঠল। একদিন লাবণ্যের বাবা সোজাসুজি বলে দিল, তোমরা আর কতদিন এখানে থাকবে, নিজেরা কিছু করো, আমরা আর পারবো না। এই কথাটা যেন তাদের মাথায় বজ্রপাতের মতো পড়ল। কিছুদিনের মধ্যেই তাদের বের করে দেওয়া হলো। এখন তাদের কাছে না আছে টাকা, না আছে ঘর, না আছে কোনো সম্মান। তারা রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলো। ক্ষুধা, অপমান আর কষ্ট তাদের ভেঙে চুরমার করে দিল। একদিন অনেক ঘুরতে ঘুরতে তারা এসে পৌঁছলো সেই একই বাজারে, যেখানে অমিত এখন নিজের গুদাম চালায়। দূর থেকে তারা দেখে অনেক মানুষ কাজ করছে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে অমিত, একজন সফল ব্যবসায়ী হিসেবে। একটু দূরে পূজা তার দোকানে ব্যস্ত, আর পাশে বসে আছে হরিদাস মণ্ডল আর বাসন্তী দেবী সম্মানের সাথে। সমীর আর লাবণ্য কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে রইল, তাদের চোখে অবিশ্বাস। যে মানুষটাকে তারা একসময় অবহেলা করেছিল, সে আজ এত বড় হয়ে গেছে। তাদের পা কাঁপতে লাগলো। তারা ধীরে ধীরে অমিতের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে আর কিচ্ছু বলতে পারল না। হঠাৎ করেই সমীর অমিতের পায়ে পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দেয়। লাবণ্য কাঁদতে কাঁদতে বলল, লোভে পড়ে আমরা সব শেষ করে ফেলেছি, আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। চারপাশে সবাই থমকে দাঁড়িয়ে দেখছিল। অমিত কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে তখন রাগও ছিল, কষ্টও ছিল, কিন্তু সে কিচ্ছু বলল না। ধীরে ধীরে সে হাঁটতে শুরু করলো। সমীর আর লাবণ্য ভয়ে তার পিছনে গেল। তারা এবার গিয়ে হরিদাস মণ্ডল আর বাসন্তী দেবীর পায়ে পড়ে গেল। বাবা, মা, আমাদের মাফ করে দাও, আমরা খুব বড় পাপ করেছি। বাসন্তী দেবীর চোখ দিয়ে জল পড়ছিল। হরিদাস মণ্ডল গভীর নিঃশ্বাস নিয়ে অমিতের দিকে তাকালেন। তিনি বললেন, বাবা, ভুল মানুষই করে, যদি আজ আমরা এদের মাফ না করি তাহলে এরা কোথায় যাবে? এই কথাটা শুনে অমিত থেমে গেল। তার বুকের ভেতরটা কাঁপছিল। সে জানতো তার বাবা সবসময় ঠিক কথা বলেন। কিছুক্ষণ নীরবতার পর ধীরে ধীরে অমিত ফিরে তাকালো। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি তোমাদের অতীত ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু একটা সুযোগ দিতে পারি। এই কথাটা শুনে সমীর আর লাবণ্য ফুঁপিয়ে কেঁদে উঠল। কিছুদিনের মধ্যেই অমিত তাদের জন্য বাজারের এক কোনায় ছোট্ট একটা সবজির দোকান করে দিল। তবে এবার সব কিছু আগের মতো ছিল না। এবার তারা বুঝে গেছে লোভের ফল কতটা ভয়ঙ্কর। তারা মন দিয়ে কাজ করতে শুরু করলো। ধীরে ধীরে তাদের অবস্থাও কিছুটা ভালো হলো, কিন্তু তারা আর কখনো সেই পুরনো ভুল করেনি। এদিকে অমিত আর পূজার জীবন এখন অনেক সুন্দর। তাদের সংসারে শান্তি আছে, ভালোবাসা আছে, মা বাবা সম্মানের সাথে বেঁচে আছেন। উৎসব এলে সবাই একসাথে বসে, হাসে, গল্প করে। সেই পুরনো কষ্টগুলো এখন শুধু শিক্ষা হয়ে রয়ে গেছে। সময়ের সাথে সাথে এই পরিবারটা আবার এক হয়ে গেল, কিন্তু এবার তাদের ভিতটা অনেক শক্ত।
কারণ তারা জানে সম্পর্কের মূল্য টাকা বা সম্পত্তির চেয়েও অনেক বেশি। শেষে একটা কথাই বলা যায়, লোভ আর ভুল সঙ্গ মানুষকে নিজের কাছের মানুষ থেকেও দূরে সরিয়ে দেয়, কিন্তু সঠিক সময় নেওয়া একটা ভালো সিদ্ধান্ত আর ক্ষমা করার শক্তি ভেঙে যাওয়া সম্পর্ককেও আবার জোড়া লাগাতে পারে। আপনি হলে কি করতেন? অমিতের জায়গায় থাকলে কি আপনি ভাইকে মাফ করতেন, নাকি তাকে তার শাস্তি পেতে দিতেন? কমেন্টে অবশ্যই জানান। আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দিন আর বলুন আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন।